ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিবে। ভারতের সেভেন সিস্টার্সকে ভেঙে টুকরো করার হুমকি দিয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শুধু এখানেই থেমে নেই বিষয়টি, তাদের উস্কানিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দফতরে হামলাও চালাতে যায় এক পক্ষ উন্মত্ত জনতা। আর এমন একটি অনভিপ্রেত ঘটনাটিকে ভালোভাবে নেয়নি ভারত। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকছে। প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহ এই সেভেন সিস্টার্স ভাঙার প্রসঙ্গ আচমকাই এনেছেন, নাকি এর পিছনে কাজ করছে অন্য কোনো ষড়যন্ত্র? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসল উদ্দেশ্য কি এবং এর পিছনে কাদের মস্তিষ্ক কাজ করছে? আজকের প্রতিবেদনে থাকছে তারই পর্যালোচনা। নীল নকশার অন্তরালে 5ই আগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের জেরে দেশ ছাড়লেন শেখ হাসিনা। 7ই আগস্ট খবর ছড়িয়ে পড়ল দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। তার দায়িত্ব নিতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রথম ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে সাক্ষাৎকার দিলেন। সেই দিনই তিনি হাসি মুখে একটি বার্তা ভারতকে দিয়েছিলেন, বাংলাদেশ যদি স্থিতিশীল না হয় তাহলে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বের রাজ্যগুলি এবং মায়ানমারও স্থিতিশীল থাকবে না। সেই সময় তার রণনীতি বোঝা গিয়েছিল, ভারতকে নিয়ে তার কি পরিকল্পনা রয়েছে, এমনকি বাংলাদেশকে নিয়েও। এরপর ক্ষমতায় বসার পরেই তিনি একাধিকবার সেভেন সিস্টার্স নিয়ে ভিত্তিহীন অযৌক্তিক মন্তব্য করেন এবং সেটি ইচ্ছাকৃতভাবেই। তার মধ্যে সবচেয়ে বড় যে গন্ডগোলটি তিনি পাকিয়েছিলেন সেটি হলো, চীনে গিয়ে তিনি বলেছিলেন বাংলাদেশ হচ্ছে বঙ্গোপসাগরের অভিভাবক। সেভেন সিস্টার্স ল্যান্ডলক কান্ট্রি, এমনকি নেপাল, ভুটানের সঙ্গে সরাসরি বাণিজ্য করতে গেলে বাংলাদেশের ভূমি একমাত্র পথ। শুধু তিনিই নন, তার একনিষ্ঠ ছাত্র, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আলমও একই কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান সরকারি পদে থাকার সময় তার ফেসবুকে তিনি একটি পোস্ট দেন, প্রকাশ করেন তাদের বৃহত্তর অভিসন্ধি। সেখানে দ্ব্যর্থহীন ভাষায় তিনি লিখেছিলেন, ভারত একটি ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী ও পুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটু জনযুদ্ধের মাধ্যমে। আবার এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। আবার বলেছে 71-এর পরে 75 আর 24, এই দুইবার সুযোগ আসার পরেও আমরা 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এই খণ্ডিত ঘেরাওকৃত গেটো বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না। এর থেকে ভারত নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কি পররাষ্ট্র নীতি নিয়েছিল তা স্পষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ নিজেরা উস্কানি দাও, অপরাধ করো আর মিথ্যে বানোয়াট অভিযোগ ভারতের দিকে ছুঁড়ে যাও, যাতে দেশের মানুষ সেই ভারত বিরোধিতার নেশায় মত্ত থাকে। পরিবর্তে কি পাওয়া গিয়েছে? ইউনূস গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 666 কোটি টাকা মুকুব করিয়ে নিয়েছেন। বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে খুনি, জঙ্গি, সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছে। কোচি উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদরা বিপুল অঙ্কের দুর্নীতি করে প্রত্যক্ষ রাজনীতির ময়দানে নেমেছেন। গত 1.5 বছর ধরে বিশ্ব কূটনৈতিক মঞ্চে একটা প্রশ্ন জোরালোভাবে ভেসে উঠেছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে? এর উত্তর মেলে গত 1.5 বছরের কিছু সরকারি কর্মকাণ্ডে। সময় যত গড়িয়েছে দেখা গিয়েছে প্রশাসনিক স্তরে বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে কিভাবে জামাতের উত্থান হয়েছে। পাক সেনা, পাক জঙ্গি, পাকিস্তানের জাহাজ, এমনকি পাকিস্তানে মৌলবী আলেমাদের আনাগোনা বেড়েছে বাংলাদেশে। রাজনৈতিক বিশ্লেষকদের মত, ইউনূসের নেতৃত্বাধীন সরকার
বা তার উপদেষ্টারা পশ্চিমাদের নির্দেশে প্রাণপণে জামাতকে জায়গা করে দিতেই কাজ চালিয়ে যাচ্ছে। আর তারা চাইছে পাকিস্তানের মতোই একটি সিউডো স্টেট তৈরি করতে, অর্থাৎ পাকিস্তান যেমন ব্লিড ইন্ডিয়া 1000 কাস্ট নীতি নিয়ে চলছে, সেই একই মডেল ফলো করতে চাইছে বাংলাদেশ। এতে কাদের লাভ? উত্তরটা হলো দেশের বা জনগণের লাভ না হোক, ক্ষমতাসীন রাজনৈতিক নেতা থেকে সেনাবাহিনীর প্রধানরা বিদেশি ফান্ড জোগাড় করে নিজেদের পকেটে পুরতে পারবেন। আর যতদিন না দেশটা টুকরো হচ্ছে ততদিন এভাবেই ঘুণ পোকার মতো ক্ষমতায় টিকে থাকবেন তারা। বিদেশি ফান্ডের লোভেই দেশের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে কিছু মুষ্টিমেয় বাটপার সন্ত্রাসী নেতারা ভারত বিরোধিতায় মগ্ন রয়েছে। যত বেশি ভারত বিরোধিতা তত বেশি ব্যাংক অ্যাকাউন্ট ডলারে ফুলে ফেঁপে উঠছে। পরিসংখ্যান বলছে নতুন সরকার আসার পরে দেশের আর্থিক গড় বৃদ্ধি ক্রমশ কমেছে। দেশের আর্থিক স্তম্ভ ছিল পোশাক খাত, সেটি কার্যত কবরে চলে গিয়েছে। দেশের সাধারণ মানুষের হাতে কাজ নেই, চুরি ছিনতাই বাড়ছে, মাদক পাচার বাড়ছে। পোশাক খাতে কর্মরত ছিলেন বহু নারী, কাজ হারিয়ে তারা এখন যৌন ব্যবসায় ঝুঁকছেন। পরিস্থিতি বেগতিক দেখে সৌদি, কাতার, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বহু দেশ বাংলাদেশি কর্মীদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। ইউক্রেন হতে চাইছে বাংলাদেশ। গত 14 মাস ধরে ভারতীয় চাল, ডাল, আলু, পেঁয়াজ খেয়ে ভারতীয় সুলভ চিকিৎসার সুযোগ নিয়ে 7 সিস্টার্স ভেঙে ফেলা বৃহত্তর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ইউনূস বাহিনী। ইউক্রেন যেভাবে ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল, সেই একই মডেলে পা রাখতে চাইছে বাংলাদেশ। ভারতকে ক্রমাগত খোঁচা মারলেই পাল্টা প্রতিক্রিয়া দেবে ভারত। আর সেই সুযোগকে হাতিয়ার করেই রাশিয়া যেভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধে ফেঁসেছে, একই রকম ভাবে ভারতকে ফাঁসাতে। কারণ যুদ্ধের বাজার একবার খুলতে পারলেই মুনাফাই মুনাফা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে $500 বিলিয়ন খরচ করেছে আমেরিকা, অন্তত এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। যদিও জেলেনস্কির দাবি তারা পেয়েছে মাত্র $100 বিলিয়ন, সেটিও অনুদান, তাই সেটা তাদের ফেরত দিতে হবে না। অর্থাৎ ভারত বিরোধিতাকে সম্বল করে একাধারে চীন, অন্যদিকে আমেরিকার কাছ থেকে বিপুল মুনাফা অর্জনের জন্যই কি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের এত লম্ফজম্প? ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন যুদ্ধের মুনাফা আদায় করতে ইউক্রেনের কলার ধরে চাপ দিচ্ছেন, তেমনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন। তিনি চাইছেন বিশ্ব তাকে মনে রাখুক শান্তির অবতার হিসেবে। সেদিকে বিচার করলে ডক্টর ইউনূস এক ধাপে গিয়ে আগে ভাগেই শান্তির অবতারের পুরস্কার পকেটে পুরেছেন তিনি। মার্কিন যুদ্ধ বাণিজ্যের এজেন্ট হয়ে উঠেছেন। মানে তিনি সেই ছাত্র যিনি আগে সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, পরীক্ষা এখন দিতে হচ্ছে মাত্র। এখন খোলা বাজারে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন, মাহফুজরা চৈত্র সেল নিয়ে বসে আছেন। স্বদেশী আনার জন্য যুদ্ধ বিক্রি আছে, সঙ্গে ফ্রি গিফট দিচ্ছেন। দেশের 20 কোটি মানুষের ভবিষ্যৎ ও তথাকথিত পোখায় খাওয়া ভূখণ্ডকে মানুষকে বোঝানো হচ্ছে না খেয়েও জিহাদি যুদ্ধ করতে হবে, তার প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন হচ্ছে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, মাহফুজ আলমরা কি না খেয়ে রয়েছে? যুদ্ধ যাওয়ার আগে তাদের ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের, বন্ধু বান্ধবদের অ্যাকাউন্টগুলি দেখে নেবেন, পারলে পাসপোর্টগুলি জব্দ করে নেবেন যাতে সেফ এক্সিট করতে না পারে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।